প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যথাসময়ে আবার ক্লাসটা শুরু করব। শুধুমাত্র সাউন্ডটা আমরা একটু চেক করে নিই। ওকে, নিয়ে আমরা ক্লাসটা শুরু করব। আর গতকালকের উপস্থিতি খুবই কম ছিল ক্লাসে, এবং অবশ্যই একটার পর একটা ক্লাস কিন্তু ভাই করতে হবে। অর্থাৎ একটা ক্লাস স্কিপ করে একটা ক্লাস করতে আসলে ক্লাস তুমি বুঝবা না। এতে আমার চেয়ে ভালো টিচারের কাছেও যদি তুমি পড়ো, আমার মনে হয় না তোমাকে তিনি বুঝাতে পারবেন। আমি বারবার বলি যে আমাদের এই ক্লাসগুলো কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। তোমাকে অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো করতে হবে। ওকে, তো আমরা একটু জাস্ট সাউন্ডটা চেক করে নিই, ক্লাস শুরু করব। ক্লাসের উপস্থিতি কোনো বিষয় না, উপস্থিতি যাই হোক না কেন আমি ক্লাস একই রকম নেব। উপস্থিতি তোমাদের মেম্বার 1400, প্রায় 1500-এর কাছাকাছি। 1500 স্টুডেন্ট ক্লাসগুলো যেভাবে ক্লাস নেবো আমি, 15 জন স্টুডেন্ট ক্লাসগুলো একইভাবেই নেবো ভাইয়া। উপস্থিতি নিয়ে তোমাদের টেনশন করার কারণে, বরং উপস্থিতি কম হলে তোমাদের বেশি ভালো। তোমরা কালকে নিশ্চয় দেখছো যে তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছিলাম এবং পড়তে পারছিলাম। ওকে, ওকে, শুধু একটু সাউন্ডটা আমরা দেখে নিই, তারপর ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ওকে, দেখি একটু সাউন্ডটা বোঝা যায় কিনা, একটু জাস্ট আমরা চেক করে নিই। তোমরাও দেখো, আমিও দেখছি আর কি যে সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে। তাহলে দেখো, আজকে আমরা তোমরা কি একটা ব্যাপার খেয়াল করছো? তার মানে 2023-দের আলাদা গ্রুপ করার পর থেকে কিন্তু তোমাদের গ্রুপের স্টুডেন্টদের উপস্থিতি কম। তার মানে কি আমি ধরে নিব যে 23-এর পোলাপানি বেশি ক্লাস করতো? খেয়াল করে, যখন থেকে আমরা 23-এর স্টুডেন্টদেরকে আলাদা গ্রুপে নিয়েছি, তখন থেকে কিন্তু তোমাদের গ্রুপে স্টুডেন্টের উপস্থিতি কিন্তু কম। ওকে, তো অসুবিধা নাই, তোমরা পেমেন্ট করে এখানে ভর্তি হয়েছ। যদি মনে শখ করে ভর্তি হয়েছি, ইটস ওকে। আর যদি মনে করে যে না, বেনিফিটেড হওয়ার জন্য আমরা ভর্তি হয়েছি, তাহলে ঠিক আছে আর কি। তো দেখো, গতদিন আমরা অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া শুরু করেছিলাম। এখন তোমাদেরকে আমি বলি, তোমরা আমাকে বিভিন্ন সময় বিভিন্নজন ফোন দিয়ে বলতেছো ভাইয়া এটা ওই বইয়ে নাই। যেমন আমি একটু আগে তোমাদের ক্লাস শুরুর আগেই দেখলাম যে একজন পোস্ট দিয়েছে, অবশ্যই আমি অ্যাপ্রুভ করলাম, যে আপনি অ্যালকিন প্রস্তুতি যে বিক্রিয়াটা করিয়েছেন ওটা হাজারি স্যারের বইয়ে নাই। অবশ্যই আছে। অ্যালকিন প্রস্তুতির যত বিক্রিয়া আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে এই অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়া। এই বিক্রিয়া কোনো বইয়ে নাই, এটা আমি কখনোই মেনে নিব না। এখন কথা হচ্ছে, আমি তোমাদের বলেছি যে আমাদের সিলেবাসটা এমন অগোছালো, এখন আমাদের মূল বইগুলো তো সিলেবাস অনুসারে দেওয়া আছে, বাট আমি তোমাদের তো পড়াচ্ছি ধারাবাহিকতা, তো পড়ার ধারাবাহিকতা, যে টপিক্সের পর যে টপিক্স পড়ালে তোমরা ভালো বুঝতে পারবা, আমি তোমাদেরকে সেভাবে পড়াচ্ছি। বাট তোমাদের সিলেবাসটা কিন্তু এত গোছানো না আসলে। ওকে, এই জন্য হয়তো তোমাদের আগে পিছিয়ে আছে, তোমরা বইটা ভালো করে খুঁজবা। আমি যা করাচ্ছি প্রত্যেকটাই তোমাদের বইয়ে আছে। বইয়ের বাইরে থেকে কেন করাবো বলো? কারণ বইয়ে যেগুলো আছে সেগুলো পড়তে গেলেই পুরো আমাদের জান পানি হয়ে যায়। এরপর আবার বইয়ের বাইরের জিনিস প্রশ্নই ওঠে না। অবশ্যই আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, না থাকার তো উপায় নাই। আমি যে কোনো একটা টপিক পড়ানোর সাথে সাথে সেখান থেকে যে প্রশ্নগুলো এসছে বিগত বছরগুলোতে, সেগুলোও তো দেখাই দিই, তাই না ভাই? যদি বইয়ে না থাকতো পরীক্ষাগুলোতে আসলে দিত না। ওকে, আমরা তাহলে শুরু করছি এখন। তো আজকে তোমরা গতদিন দেখেছো নিশ্চয় ভাইয়া, যে আমরা অ্যালকিনের ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়াটা শুরু করেছিলাম এবং দেখেছিলাম যে অ্যালকিনের ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যদি মূল অসম্পৃক্ত যৌগ, সেটা কথাগুলো অবশ্য অ্যালকাইনের ক্ষেত্রেও প্রযোজ্য, মানে আমি এখানে অ্যালকিন যেহেতু পড়াচ্ছি অ্যালকিনের কথাই বলি, অ্যালকিন এবং আক্রমণকারী বিকারক উভয়ই যদি অপ্রতিসম হয়, তাহলে সেক্ষেত্রে একটা রুলস আছে, সেটা হলো মার্কোনিভের রুলস। তাই তো, মার্কোনিভের রুলস। এবং সেই রুলসটা কি, একটু রুলস থেকে শুরু করি আমরা। CH3 CH ডাবল বন্ড CH2 HCl। সাধারণত এখানে আমরা একটা নিষ্ক্রিয় দ্রাবক ব্যবহার করি, কার্বন টেট্রাক্লোরাইড।
এই দ্রাবকটা নিষ্ক্রিয় দ্রাবক, এটার তেমন কোনো প্রভাব নাই আসলে। এই কারণে কোনো বইয়ে দেওয়া আছে, কোনো বইয়ে দেওয়া নাই, কোনো বিষয় না। এখন আমরা গতকালকে যতগুলো বিক্রিয়া করেছি ভাইয়া, তোমরা দেখবা যে হয় এটা প্রতিসম অথবা ওটা প্রতিসম, অর্থাৎ দুটাই অপ্রতিসম নয়, বাট দুটাই যখন অপ্রতিসম হবে তখন মার্কোনিভের রুলসটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কি করে বুঝলাম অপ্রতিসম? মনে আছে যে অসম্পৃক্ত যৌগ, সেটা অ্যালকিন হোক বা অ্যালকাইন হোক, কার্বন কার্বন যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, সেই দুটো কার্বনের যদি হাইড্রোজেন সমান থাকে তাহলে প্রতিসম, কম বেশি হলে অপ্রতিসম। গত ক্লাসে এটা আমি লিখে দিয়েছি। আর আক্রমণকারী বিক্রিয়াটা যদি মৌলিক অণু হয় তাহলে প্রতিসম, আর যৌগিক অণু হলে অপ্রতিসম। তোমরা দেখতে পাচ্ছি যে এখানে পাই বন্ধনযুক্ত যে দুটো কার্বন আছে, হাইড্রোজেন কম বেশি আছে, তার মানে অপ্রতিসম। আর এটাও হলো যৌগিক বিকারক, মানে যৌগ আর কি, তার মানে এটাও অপ্রতিসম। তাহলে এই বিক্রিয়ায় দুটাই অপ্রতিসম, তার মানে এখানে মার্কোনিভের রুলস অ্যাপ্লাই হবে। এইভাবেও কিন্তু এমসিকিউ দেয়, জানো যে নিচের কোন বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিভের সূত্র প্রযোজ্য। সেই যুদ্ধ লিখে দিয়েছি গতকাল, কিন্তু গতকালের কথাগুলি বলতেছে আজকে আমি। সেই সব যুদ্ধ বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিভের সূত্র প্রযোজ্য, যেখানে মূল অসম্পৃক্ত যৌগ এবং আক্রমণকারী বিকারক উভয়ই অপ্রতিসম হবে। দুটার মধ্যে যে কোনো একটা যদি প্রতিসম হয় তাহলে সেখানে কোনো সূত্র কিছু লাগবে না। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে খুবই সহজ, আর সেটা হলো তেলে মাথায় তেল দেওয়া। খুব সহজ কথা। পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সেখানেই আক্রমণকারী বিকারকের পজিটিভ অংশটা যুক্ত হবে। হাইড্রোজেন তো পজিটিভ, সাধারণত পজিটিভের সাথে পজিটিভ, অর্থাৎ আবার অনেকে এভাবে বলে যে পাই বন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। আক্রমণকারী বিকারকে তো সবসময় হাইড্রোজেন নাও থাকতে পারে। হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন, না থাকলে যেটা পজিটিভ সেই পজিটিভ প্রান্তটা যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন কম আছে, বেশি আছে সেইটার সঙ্গে। অর্থাৎ এই বিক্রিয়া যদি আমি পূর্ণ করতে যাই তাহলে CH3 CHCl আর হাইড্রোজেন এখানে যুক্ত হবে CH3, এটাই হবে মূল উৎপাদ। এটাই বেশি হয়, এটা 80% হয়, আর 20% হয় হয়তো এটা CH3 CH2, এটা দেখাতে হবে না তোমাদের এই কারণে। CH2Cl এটা হলো মেজর উৎপাদ, তাই তোমাকে এটাই পূরণ করতে হবে। ওকে, এটাকে বলা হয় তেলে মাথায়, এই জন্য তেল দেওয়া। অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই হাইড্রোজেন যাচ্ছে, মানে সেখানেই পজিটিভ যাচ্ছে, তার মানে কি হলো? তেলে মাথায় তেল দেওয়াই তো হলো আসলে। এই কারণে সূত্রটাকে আমরা বলি তেলে মাথায় তেল দেওয়া। অনেক সময় ক নাম্বার প্রশ্নে তোমাদের দেয় মার্কোনিভের সূত্রটি লিখো, তখন তোমরা কি বলবা? অপ্রতিসম, কথার আগে বলতে হবে অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের যুৎ বিক্রিয়ায়, কারণ এটা যুৎ বিক্রিয়ায় বিকারক অণুর ধনাত্মক অংশ সাধারণত বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হয়। যে বই থেকে তুমি পড়ো না কেন সুন্দর করে লেখা আছে। আবার ঋণাত্মকটা দিয়েও বলতে পারো, অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে যুৎ বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হবে। এটাই হলো আমাদের মার্কোনিভের রুলস। মনে থাকবে যে কোনো অসম্পৃক্ত যৌগের সঙ্গে যখন কোনো যুৎ বিক্রিয়া দিবে আগে চেক আপ করে নিবা যে ওই বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিভের সূত্র প্রযোজ্য কিনা। চেক আপটা কী করে করবা? দুটাই যদি অপ্রতিসম হয়, এক্ষেত্রে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে আক্রমণকারী বিকারকের পজিটিভ অংশটা সেই কার্বনে যুক্ত হবে। কেন এটা হয় অবশ্যই একটু পরে আমরা মেকানিজম দেখব, কারণ মার্কোনিভের ক্রিয়ার মেকানিজমটা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। জাস্ট 21টা তো এটা খুব ভালো করে জানো সূত্রটা, 22 যারা আসো তারা বুঝতে পারলা কিনা বলো। আচ্ছা প্লিজ একটু খালি কমেন্টে জানাও, বিশেষ করে 22দেরকে আমি জিজ্ঞেস করছি। আর যদি 23-এর পোলাপানও যদি থেকে থাকেন, অনেক 23-এর স্টুডেন্ট আছে যারা কিন্তু তোমাদের সাথে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করছে, তারাও একটু বলো তো ভাই। আক্রমণকারী বিকারক অর্থাৎ কোনো অসম্পৃক্ত কোনো যৌগের সঙ্গে যে বিকারকটা যুক্ত হয় সেটাকে আমরা আক্রমণকারী বিকারক বলি। এটা আমরা অনেক আগের ক্লাসে বলেছি, দেখবা না? এগুলো গতদিন লিখে দেওয়া হয়েছে, বা প্রতিদিন একই পড়া পড়বা তো সামনে যাবা কবে তুমি? গতদিনের ক্লাসটা যারা করোনি তারা ক্লাসটা দেখে সব লিখে দেওয়া হয়েছে এগুলো। থ্যাংক ইউ সবাই ক্লিয়ার লিখেছ, থ্যাংক ইউ। আচ্ছা বিনতি 23-এর স্টুডেন্ট, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এখন যদি একই ক্লাস তোমরা প্রতিদিন করতে চাও ভাইয়া, তা তো আসলে হবে না। ক্লাসগুলো তো রেকর্ডেড আছে, তোমরা চাইলেই দেখতে পারো, অলসতার স্থান নাই ভাইয়া কোথাও। ওকে
থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই মোটামুটি হয়ে গেল আমাদের মার্কোনিভের সূত্র জিনিসটাকে, সেটা দেখলাম। এবার আমরা কৌশল দেখব, মার্কোনিভের সূত্রের কৌশলটা আমরা দেখব যে কেন, যেখানে মানে এখানে কেন হাইড্রোজেন এখানে যুক্ত হচ্ছে আর ক্লোরিনটা আসলে এখানে যুক্ত হচ্ছে। ঠিক আছে, দেখো একটু, CH3 CH ডাবল বন্ড CH2, ওকে, HCl, এখানে আমরা কি দিই ভাইয়া, কার্বন টেট্রাক্লোরাইড। এখন এটা তোমরা জানো যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি বেশি হয়, তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি বন্ধন ইলেকট্রনটা তার দিকে চলে যায়, ফলে এটা আংশিক ঋণাত্মক, এটা কি হয় ভাই বলতো, ধনাত্মক। এখন আমার প্রশ্ন হচ্ছে ধনাত্মক অংশটা এখানে যুক্ত হলে প্রথমে কি হবে? আর এখানে তোমরা তো দেখেছো গতদিন ক্লাসে যে অ্যালকিনের জুট বিক্রিয়ার যে কৌশলটা আমরা দেখেছি, সেই কৌশলে গত ক্লাসে তোমরা কি দেখেছো ভাইয়া? গত ক্লাসে আমরা দেখেছি যে প্রথমেই ইলেকট্রন আকর্ষী বিকারক যেটা মানে পজিটিভ প্রান্ত যেটা, সেই প্রথমে যুক্ত হয়। প্রথমে কে যুক্ত হয়? পজিটিভ প্রান্ত। যারা গতদিনের উপস্থিতি খুবই কম, মাত্র 60 স্টুডেন্ট ক্লাস করেছ, এই জন্য যারা গতকাল ক্লাস স্কিপ করে আজকে ক্লাসে এসছো, আমি আশা করি তারা ক্লাসটা বুঝতে পারবা না, এবং এক্ষেত্রে আমার কিছুই করার নেই ভাই। আসলে আমি জেনে শুনে বিষ করেছি পান, তুমি জেনে শুনে বিষ পান করলে তোমাকে কে বাঁচিয়ে তুলবে বলো দেখি? কথা কি বুঝতে পেরেছো? যে যতদিন ক্লাস করোনি হুট করে ক্লাসে চলে আসবে। আমি তো বলে এগুলো ধারাবাহিক নাটকের মতো নাটক দেখতে বসে তুমি বললা গতদিনের নাটকটা আমি পর্ব দেখেই তো টিভি চ্যানেলকে ফোন দিয়ে বললা যে আপনি একটু গতদিনের পর্বটাই আজকে আমাকে একটু চালাই দেন। তো গত পর্ব যারা দেখেছে তারা তো বিরক্ত হয়ে যাবে। তাই যদি নাটকটা দেখতে চাও রেগুলার পর্ব দেখবা, না হলে ওটা বাদ দিয়ে দিবা। এই মাঝে মাঝে দেখলাম এটা সময় নষ্ট ছাড়া আসলে আর কিচ্ছু নয়। যে কোনো কাজ মাঝে মধ্যে করে, ওই মাঝে মধ্যে যে করে ওটাই তার লস। যেমন অ্যাডমিশন টেস্ট দিতে গিয়ে অনেক স্টুডেন্টকে দেখেছি বলে আমি তো আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, পাশাপাশি মেডিকেলের জন্য কিছুটা দেখছি, মেডিকেল নিচ্ছি, কিছুটা দেখে কোনো লাভ নাই। ওই কিছুটা যা দেখবা সেটাই লস। তুমি যখন কিছুটা দেখবা আরেকজন তখন অনেক ভালো করে দেখবে। অতএব ক্লাস করতে গেলে রেগুলার করতে হবে, ঠিক আছে? সুতরাং রেগুলার না করলে আসলে কোনো পড়া বুঝবা না। এক্ষেত্রে বললাম তো যে আমি জুয়েল ভাই অর্গানিক কেমিস্ট্রি কেমন পড়ায় জানি না, তোমরাই বলতে পারবা, বাট আমার চেয়েও ভালো পড়ান এরকম টিচারের কাছে গিয়েও কোনো লাভ নাই যদি রেগুলারিটি মেনটেন না করো, রুমের জিনিসগুলো নিজেদের চিন্তা না করো। তো যাক, আমরা দুই কাজটাই করবো ভাইয়া। প্রথমে এইটাতে যুক্ত করব, করে দেখি কি হয়। তবে প্রথমে যদি এইটাতে যদি যুক্ত হয় তাহলে কি হবে বলো তো? তখন বন্ধন ইলেকট্রনটা এই কারণে চলে যাবে। গতদিনে তোমরা দেখেছো যে ইলেকট্রন আকর্ষণ অংশ যে কার্বনের সাথে যুক্ত হয়, পাই ইলেকট্রনটা ওই কার্বনে চলে যায়, কারণ ওই ইলেকট্রন দ্বারাই তো হাইড্রোজেনটা আসলে সাথে যুক্ত হয়। তাহলে কি তৈরি হবে এখানে? CH3 এইটা তৈরি হবে। ওকে, এটা হতে পারে, এটা একটা 1 নম্বর অপশন আমি ধরলাম। ওকে, এবার একটু অন্য কালি দিয়ে দেখাচ্ছি আমি। বাট এটা যদি করতাম ভাই, আমরা এটাকে যদি এই যে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বনে যদি যুক্ত করতাম, তাহলে এ যখন যুক্ত হবে বন্ধন ইলেকট্রনটা তখন এর কাছে চলে আসবে। ওকে, তাহলে 2 নাম্বার কি হতে পারতো? তাহলে দেখো তো, CH3, তারপর হচ্ছে এই হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে গেল, তাহলে কি হলো? CH2, আর বন্ধন ইলেকট্রন তখন ওই কার্বনের কাছে চলে যাবে, তাহলে এখানে তখন CH2 প্লাস হবে। তার মানে খেয়াল করে দেখো ভাইয়া, যদি হাইড্রোজেন আমাদের কম সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়, তাহলে 1 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হচ্ছে। এখন তোমরা হয়তো বলবা যে ভাইয়া শিফটিং করলে তো 2 ডিগ্রি হয়ে যাবে। আপনি তো বলেছিলেন যে বিক্রিয়াগুলোতে কার্বনিয়াম তৈরি হয় সেখানে শিফটিং করা গেলে সেটা করা যাবে। অবশ্যই শিফটিং করলে 2 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে, আর 1 ডিগ্রির চেয়ে 2 ডিগ্রি বেশি স্থিতিশীল। বাট এখানে তো সরাসরি 2 ডিগ্রি তৈরি হচ্ছে, কোনটা ইজি হবে? সহজ কথা, এখানে শিফটিং করার পর 2 ডিগ্রি হচ্ছে, আর এখানে সরাসরি 2 ডিগ্রি হচ্ছে। তাহলে কোনটা হবে ভাই বলো দেখি? তুমি সরাসরি নিজে গিয়ে একটা কাজ করতেছ আর আরেকজনকে পাঠিয়েছো কাজ করতে, কোনটা বেশি ভালো কাজ হবে? অবশ্যই সরাসরি তুমি যেটা করবা। অর্থাৎ আমরা যদি কম সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুর সাথে এই হাইড্রোজেনটা যুক্ত করি, তাহলে তৈরি হচ্ছে 1 ডিগ্রি কার্বনিয়াম,
আর বেশি সংখ্যক হাইড্রোজেনযুক্ত কার্বন পরমাণুতে যদি যুক্ত করি তাহলে তৈরি হচ্ছে 2 ডিগ্রি কার্বনিয়াম। এবং আমরা খুব ভালো করে জানি 2 ডিগ্রি কার্বনিয়ামটা 1 ডিগ্রি চেয়ে বেশি স্থিতিশীল, তাই এটাই হয় মূল উৎপাদ। এই কার্বনিয়ামটাই হবে মূল উৎপাদ। এবার ওর সাথে CH3 CH পজিটিভ CH3 বিকারক অণুর যে ঋণাত্মক অংশটা আছে, এই ঋণাত্মক অংশটা এর সাথে যুক্ত হয়ে গত ক্লাসে তোমরা দেখেছো বিক্রিয়ার পরিসমাপ্তি ঘটায়। এই হলো আমাদের মার্কোনিভের ক্রিয়ার রুলস, তোমাদের মেকানিজম। তোমাদের পরীক্ষায় যদি এই মেকানিজম দেয় এটা দেওয়া লাগবে না, এটা না দিলেও চলবে, সমস্যা নাই। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখালাম যে কেন বেশি সংখ্যক হাইড্রোজেনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন যুক্ত হবে। কারণ বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে তৈরি হবে 2 ডিগ্রি কার্বনিয়াম। আর কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট কার্বনের যুক্ত তৈরি হবে 1 ডিগ্রি কার্বনিয়াম। অবশ্যই 2 ডিগ্রি কার্বনিয়ামের স্থিতিশীলতা 1 ডিগ্রির চেয়ে বেশি। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি, সেইটা হচ্ছে গতদিন যারা ক্লাসটা করো নাই তারা শুধু আজকে ক্লাসটা দেখতে থাকো, কিন্তু রিকোয়েস্ট তোমরা কেউ কোশ্চিন করবা না, মানে ভাই বুঝিনি বা বুঝতে পারিনি বা আরেকবার বলেন, এই ধরনের কোশ্চিন তারা করবা না এই জন্য যে তোমরা রুমে গিয়ে গতকাল এবং আজকের ক্লাসটা পরপর সিরিয়াল দেখো, আমাকে আর প্রশ্ন করতে হবে না। বাট তোমরা যদি ক্লাসটা না করে এসে প্রশ্ন করো, এরকম অসংখ্য প্রশ্ন থাকবে যেগুলো খুবই সহজ, যেগুলোর উত্তর আমি এই মুহূর্তে দিতে গেলে যারা ক্লাস করেছে তারা বিরক্ত হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট, যারা গতদিনের ক্লাসটা করনি শুধু দেখতে থাকো, যতটুকু বুঝতে পারো ভালো, যেটা বুঝতে পারবা না রেকর্ডেড তো থাকবেই গ্রুপে। তোমরা রুমে গিয়ে আগে গতকালকের ক্লাসটা করবা, তারপরে এই ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবা। রিকোয়েস্ট এটা, তোমরা অবশ্যই কেউ প্রশ্ন করবা না যে আরেকবার বা বলেন এরকম। এখন তোমরা আমাকে প্লিজ বলো এটা বুঝতে পারলা কিনা যে কেন বেশি সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেনটা যুক্ত হয়। কারণ এতে 2 ডিগ্রি কার্বনিয়ামটা তৈরি হবে। আর কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে 1 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে। যেহেতু 2 ডিগ্রি কার্বনিয়ামটা 1 ডিগ্রির চেয়ে বেশি স্থিতিশীল, তাই ওটাই হবে প্রধান উৎপাদ। ওকে, থ্যাংক ইউ। কারা কারা ক্লিয়ার লিখেছো দেখি। হাবিবুর রহমান, নাহিদ রেজা, কামরুন্নেসা কান্তা, হৃদয়, কামরুজ্জামান কাউসার, মুশফিকা। ভাই ঘুরে ফিরে ওই একই স্টুডেন্টদের নামই প্রতিদিন বলতে হয় ভাই, তোমরাই রেগুলার দেখে ক্লাস করো। ইফা জামিলা, ইসরাত জাহান, তামিম হোসেন, সুদীপ্ত সরকার, তন্ময়, তাসনুবা জেরিন, বৈশাখী রায়, জারিফ হোসেন, হাবিবু তো নাম বললাম ভাই অনেক, জান্নাত পারবেন, জুয়েল রানা, রাজ্জাক আফজাল, হাবিবুর রহমান, আচ্ছা থ্যাংক ইউ। এম খান, আলফা, আপন মণ্ডল, জান্নাতুল ফেরদৌস, মহসিন, সাইফুল, প্রান্ত, থ্যাংক ইউ। ওকে, সবাই মোটামুটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে এই হলো আমাদের মার্কোনিভের ক্রিয়া কৌশল। এবার আমরা আরেকটা বিক্রিয়া করব। তোমরা নিজেরা একটু বিক্রিয়াটা খাতায় করে নিবা, তারপর আমি তোমাদের এই বিক্রিয়াটা করে দিব। ভাইয়া তোমরা আগে নিজেরা এইটা একটু করে নিবা, নিজেরা একটু করে নাও বিক্রিয়াটা আগে। HCl একটু নিজেরা খাতায় একটু পূর্ণ করো তো ভাই বিক্রিয়াটা, তারপর আমি দেখাচ্ছি কি হবে এখানে। একটু বিক্রিয়াটা তোমরা করে নাও ভাই আগে একটু। হ্যাঁ, আর অপন তোমাদের জানি ভাই, ওই তো সবার কথা বলছি। কি শাহজালাল হিমেল, এই যে তোমার নাম পড়লাম, কে বলো বেটা? মিষ্টি, তানভীর, মোস্তফা, ওকে, তেলোত্তমা পাল, রাব্বি, সিরাজুল মনিরা, সবার নামই তো বলছি। সালফিউরিক অ্যাসিড, মিনহাজুল আবেদিন, মাহিদুল ইসলাম, ওকে। ওকে, আমার মনে হয় তোমরা করে ফেলেছ এবং আমার বিশ্বাস তোমরা সবাই এটা পূরণ করেছ, মানে এইটা লিখেছ, আমার ধারণা এটা সবাই তো এটা লিখেছ। CH3 CH3 Cl CH3, তোমরা নিশ্চয় সবাই এটা পূরণ করেছো, তাই না? Hটা দিয়েছো এখানে আর Clটা দিয়েছো এখানে, তাই তো? ঠিক কি না? তোমরা সবাই আমার ধারণা এইটা পূরণ করেছো এবং বেশিরভাগ স্টুডেন্টই এইটাই পূরণ করবে। আসলে এটা হবে কি হবে না সেটা আমরা একটু দেখি।
হ্যাঁ ইমরান, তুমি রেগুলার ক্লাস করো। হ্যাঁ তুমি রেগুলার ক্লাস করো ভাইয়া। হ্যাঁ অনেকে আসো ভাইয়া, গার্ডেন শো ক্লাস করো। আচ্ছা ঠিক আছে। ও অর্ফন লিখেছ, হবে না। আচ্ছা দেখি আর কে কে বলছে হবে না দেখি। আচ্ছা এটা যে কোনো ইয়ারই বলো, 21-এর প্লাপানো বলো, অনেকেরই মনে থাকে না। মুশফিক, আব্দুল সালাম, না ভাই এটা করি নাই। আচ্ছা কেমন, না আমি এটা করিনি। উজ্জ্বল ভাই আপনি আপনি ক্লাসে থাকেন, আপনি আমার কাছে থাকেন জন্যই তো ভাই অনুপ্রেরণা ভাই। থ্যাংক ইউ উজ্জ্বল ভাই। হ্যাঁ উজ্জ্বল ভাই একটু আগে ক্লাস শেষ করলো, করে আবার দেখো ক্লাস করছে। আর তোমরা সকাল থেকে ঘুম থেকে উঠে ক্লাস করতে চাও না। ওকে কামরুজ্জামান কাউসার, অর্পণ লিখছ শিফট হবে। ওকে থ্যাংক ইউ। দেখি একটু, তো তোমরা তো অনেকেই বলে ফেলেছো এইটা হবে না, আমি আর কি বুঝার বলে ভাই, অনেক বেশি সুন্দর তোমরা আসলে বোঝো। দেখি তাহলে কি ঘটনাটা ঘটে। CH3 দেখি ঘটে কি আসলে। CH3 H CH ডাবল বন্ড CH2 এর সঙ্গে যখন আমাদের HCl-টা যুক্ত হবে, তাই না, CCl4। ভেবেছিলাম যে খুব ভাব নিয়ে আজকে তোমাদের পড়াবো, যে অনেক সুন্দর জিনিস বুঝাচ্ছি, দেখছি সবাই বুঝতে পেরেছো আগে থেকে। ঠিক আছে, তোমরা আমার করোনার আগেই অনেক ভালো বুঝতে পেরেছ। উজ্জ্বল ভাই অনিয়মিত ছাত্র না, আচ্ছা ঠিক আছে, তাহলে স্বাভাবিক। এটা প্রথম তো এর সাথেই যুক্ত হবে, এটা পজিটিভ, এইটা নেগেটিভ, তাই না। আর পাই ইলেকট্রন এই কার্বনে চলে যাবে, গেলে এটা তৈরি হবে। ফার্স্ট স্টেপ কোনো অসুবিধা নাই, এইটা তৈরি হবে। CH3 CH3 এইটা তৈরি হবে। ঠিক আছে, এইটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তোমরা নিশ্চয়ই জানো, এর আগেও বলেছি আমি, যে কার্বোক্যাটায়ন তৈরির ক্ষেত্রে যদি যে কার্বনে পজিটিভ চার্জ থাকবে তার পাশেরটা যদি তার হাইড্রাইড বা মিথাইল শিফটিং হওয়ার কারণে ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, তাহলে হবে কারণ 3 ডিগ্রিটা 2 ডিগ্রির চেয়ে বেশি স্থিতিশীল, 2 ডিগ্রিটা 1 ডিগ্রির চেয়ে বেশি স্থিতিশীল। তাহলে তোমরা হয়তো আমাকে বলবা, তাহলে এখানে কি এটা হতো না ভাইয়া? এই যে এটা কি হতো না? হ্যাঁ হতো, হলে তবে এটাই হয়ে যাবে। আমরা তো ওটাই করেছি, এখানকার হাইড্রাইড শিফট হয়ে তো আবার ওটাই হয়ে যাবে, এবং ওটাকে তো আমরা প্রধান উৎপাদ করেছি। তাই ওখানে আমরা শিফটিং জিনিসটা আসলে আর দেখাইনি। বাট এখানে দেখতে হবে, দেখো ভাইয়া, এখানে অবশ্যই দেখতে হবে শিফটিং এর ব্যাপারটা। এই কারণে এই যে হাইড্রাইড এর ইলেকট্রন নিয়ে যখন এখানে চলে যাবে, এই যে হাইড্রাইড যখন স্থানান্তর হবে আর কি, তখন এটা কি তৈরি হবে ভাইয়া? CH3 পজিটিভ চার্জ, এটা CH2 CH3। এই যে কার্বনিয়ামটা শিফটিং হয়ে, মানে হাইড্রাইডটা শিফটিং হয়ে 2 ডিগ্রি কার্বনিয়ামটা 3 ডিগ্রি কার্বনিয়ামে কনভার্ট হয়ে যাবে। এইবার এর সাথে যুক্ত হবে ঋণাত্মক অংশটা, অর্থাৎ ক্লোরাইডটা এখন এর সাথে যুক্ত হবে, হয়ে ফাইনাল প্রোডাক্টটা এটা হবে CH3 Cl, তারপর সাব ব্যাংকুসা যা আছে সব তো ঠিক আছে। এই যে এটা এই সিলটা কিন্তু এটার সাথে যুক্ত হবে, এটা ভুল, সিলটা যুক্ত হবে আসলে এখানে, আর এইটা চলে যাবে এখানে। এটাই হচ্ছে মূল উৎপাদ। অনেক সময় বিশেষ করে ফাইনাল পরীক্ষাতে তো তোমরা ভেজালে পড়বা, ঝামেলায় পড়বা, এই ধরনের রিয়াকশান দেয় না, তবে অ্যাডমিশন টেস্টে কিন্তু দেয়। তোমরা আমাকে একটু প্লিজ বলো যে তোমরা এখন এটা ক্লিয়ার কিনা, প্লিজ আমাকে একটু বলো ভাইয়া এইটা ক্লিয়ার কিনা। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। বিশেষ করে 21টা তো মোটামুটি হয়তো বোঝো, 22 এবং 23-এর পোলাপানো যদি থেকে থাকে অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে, তাহলে এখন বলো যে উৎপাদ এটা বুঝতে পারলা কিনা, যে তোমাদের অ্যাজ ইউজুয়াল যে সিস্টেম কার্বনের প্রথমে ঠিকই হবে, বাট হাইড্রাইড শিফট হলে তো ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, তাই। এবং শিফট হওয়া তো খুব সহজ ভাইয়া, কি বলেছিলাম, যে কার্বনিয়ামের সাথে পাশের 2টা কার্বন দেখবা, সেটা হাইড্রাইড বা মিথাইল শিফটিং হয়ে যদি ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেই কার্বনিয়ামটি আসলে মেনলি তৈরি হবে। এবার এর সাথে ক্লোরাইডটা যুক্ত হয়ে মূল উৎপাদটা হয়ে যাবে। ও মহসিন সঠিকটাই করেছ, থ্যাংক ইউ। ফয়সাল আহমেদ ফাইমকে ক্লাসে দেখছি, কান্তা, সিরাজুল মনিরা, মাইদুল ইসলাম, ইফাত জামিলা, স্নিগ্ধা, ইমরান, সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ। সবাই লিখছে হেভি ক্লিয়ার। সানজিদা, জি ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ। সাদিয়া, মাইশা,
সূর্য, তিলোত্তমা, তন্ময় মণ্ডল, জুয়েল রানা, আসিকুজ্জামান, অনেক থ্যাংক ইউ। আচ্ছা কেমন দেখো শেষ লাইনটা বুঝতে পারছি না, শেষ লাইনটা কি ভাই? এই যে হাইড্রা শিফট এটা তৈরি হলো, এবারে যে ক্লোরাইড, এই ক্লোরাইডটা নেগেটিভের সাথে যুক্ত হবে, আর বাকি সব তো ঠিক আছে। এই ক্লোরাইডটা ওই যে এখানকার যে ক্লোরাইড সেটা নেগেটিভের সাথে যুক্ত হয়ে যাবে ভাইয়া। রুকসানা 23 থ্যাংক ইউ। কামরুজ্জামান কাউসার এখন বুঝতে পারলা ভাইয়া শেষ লাইনটা? কাউসার একটু বলো তো ভাইয়া শেষ লাইনটা। আজিজুল হক, আজিজুল তুমি বোধহয় পোস্ট দিয়েছিলে না ভাইয়া যে হাজার স্যারের বই খুঁজে পাচ্ছি না, একটু দেখো ভাইয়া, খুঁজে পাবো অবশ্যই, সব বই আছে এই বিক্রিয়াগুলো। হ্যাঁ এগুলো এত কিছু নাও থাকতে পারে কি, ঠিক আছে? এতই যে হাইড্রাইড শিফটিং এই বিষয়গুলো তোমাদের বই এত ক্লিয়ার করে বলা নাই, কিন্তু অ্যালকিন প্রস্তুতি বিক্রিয়া আছে কামরুজ্জামান কাউসার এবার ক্লিয়ার ভাইয়া। CH3 শিফট, এখানে CH3 শিফট হবে না তো গাধা, হাইড্রাইড শিফট হলে শিফটিং এর ক্রম হচ্ছে এই দেখো, শিফটিং এর ক্রম হচ্ছে হাইড্রাইড, এরপর যদি ফিনাইল থাকে তাহলে সে হবে, তারপর হচ্ছে মিথাইল। এই যে এটা হলো শিফটিং এর ক্রম, বুঝছো? প্রথমে হাইড্রাইড শিফট হয়ে ডিগ্রিটা চেঞ্জ করতে চাইবে, ওটা মিথাইল শিফট তো হবে কেন, হাইড্রোজেন যেহেতু এখানে আছে। এই যেটা হলো আমাদের হাইড্রাইড, ফিনাইল এবং মিথাইলের শিফটিং এর ক্রম, হাইড্রাইড থাকলে সেটা আগে হবে, তারপর যদি ফিনাইল থাকে, না থাকলে মিথাইল। আর একটা উদাহরণ দেখাচ্ছি, আচ্ছা হ্যাঁ আমি তো তোমাদের এই জন্যই কমেন্ট করেছি, তোমাদের অ্যাপ্রুভ করেছি যে তোমাদের কোনো বন্ধু তোমাকে হেল্প করবে। নীল এরপর থেকে যা মনে হয় সেটা নামানো যাবে না। ওকে, আর একটা বিক্রিয়া তাহলে করি আমরা মার্কোনিভের সূত্রের। কি অনেক বেশি উদাহরণ দেখাচ্ছি জন্য কি ভাইয়া তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ? আসলে আমি একটা কথা তোমাদেরকে প্রায় বলি, একটা নাটক তুমি দেখবা, প্রায় বলি এটা, তুমি নাটকটা শেষ করবো তোমার কাছে মনে হবে খুব ভালো বুঝেছো নাটকের কাহিনী টাহিনী সব, অ্যাকচুয়ালি তুমি ভালো বুঝেছ। এবার নাটকটা আরেকবার দেখতে যাও, দেখবা দেখতে দেখতে মনে হবো আচ্ছা এই জায়গায় অমুক এই সংলাপটা এই কারণে দিয়েছিল, আমি তো প্রথমবার দেখতে খেয়াল করিনি। ওই যে ছোট ছোট যে বিষয়গুলো তুমি স্কিপ করে গেছো, পরের বার নাটক দেখার সময় দেখবা ওই ছোট ছোট বিষয়গুলো তোমার আবার নজরে চলে আসবে। এভাবে 2-3 বার যখন দেখবা, দেখবা নাটকের প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা মানে পজিশন তোমার একদম মুখস্থ হয়ে গেছে। তো ক্লাসগুলোও কিন্তু এরকমই, প্রথমে ক্লাসগুলো খুব ভালো বুঝেছো, আসলে ভালো বুঝেছো, বা দ্বিতীয়বার যখন আবার ক্লাস করবে একই কাজ, আচ্ছা এই জায়গাটা তো ভুলে যেতাম, বা ও আচ্ছা এটা এই কারণে হয়েছিল, আমি তো ওই কারণে মনে করেছিলাম, অনেক বিষয় আছে, এই জন্য ক্ষতি নাই ভাইয়া, বুঝছো? তো এই জন্য আমরা উদাহরণ দিই। থ্যাংক ইউ। CH3 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 CH ডাবল বন্ড CH2 এর সাথে HCl যুক্ত করব। তোমরা তোমাদের অনেক বন্ধু বান্ধব বা বড় ভাইকে দেখবা এই বিক্রিয়াগুলো পূর্ণ করতে দিবে, সে কি করবে ভাই জানো? এখানে H আর এখানে Cl যুক্ত করে রেখে দিবে। কার্বন টেট্রাক্লোরাইড তো লাগবেই, তোমরা জানো এটা। একটু তোমরা এটাও আবার একটু নিজেরা পূর্ণ করো, তোমরা পূর্ণ করার পর আমি আবার পূর্ণ করব ভাই। জুয়েল অ্যাসাইনমেন্ট, রসায়নের অ্যাসাইনমেন্ট না এক একটা মহাকাব্য। তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই, বা খুব বেশি সময় নষ্ট করার দরকার নাই, কারণ 2021-এর তো বুঝতেই পারছো ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে, আর 22-এর তো হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য মোটামুটি অ্যাসাইনমেন্ট লিখতে বলছো, ভালো করে গুছিয়ে লিখে রাখো। এইটা নিয়ে দিন রাত পরিশ্রম করতে গিয়ে পড়ার টাইম নষ্ট করার কোনো দরকার না। ও ইফা জামেলা স্নিগ্ধ একবারই ডাকার ধরছে না। হ্যাঁ তোমাদের উজ্জ্বল ভাই তাই, উনি নাটক টাটক দেন। আমি কিন্তু বেশ একটু টাইম পেলেই আমার বাংলাদেশের বেশ কিছু পরিচালকের নাটক খুব ভালো লাগে, আমি কিন্তু দেখি। ওকে, করে ফেলছো না তোমরা ভাইয়া? এবার একটু কৌশলে চলে যাই, কৌশলে চলে যাই তাহলে এখান থেকে দেখানো শুরু করি। কারণ যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সেখানেই তো হাইড্রোজেনটা চলে যাবে, মানে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, ও চলে যাবে। গেলে কি তৈরি হবে দেখো তো ভাইয়া? CH3 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 CH, এই যে এটা তৈরি হবে। বাট এখানে কি দেখো তো, এই যে মিথাইল গ্রুপটা যদি তার বন্ধন ইলেকট্রন নিয়ে শিফট করে যদি এর কাছে চলে যায়, তাহলে কিন্তু এটা 2 ডিগ্রি কার্বনিয়াম, তাহলে 3 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে। কি বলেছি আমি? যে কার্বনের পজিটিভ চার্জ আছে পাশের কার্বনগুলো খালি দেখবা
যে হাইড্রাইড বা মিথাইল শিফটিং হওয়ার কারণে ডিগ্রি চেঞ্জ হচ্ছে কিনা। চেঞ্জ হয়ে যাবে এখানে মিথাইল শিফট হলে কি হবে ভাইয়া, এখানে CH3 এই যে CH3 চলে গেল ইলেকট্রন নিয়ে, তাহলে এটা পজিটিভ চার্জ CH3 এই যে হয়ে গেল। এইবার এই পজিটিভের সাথে ওই নেগেটিভ অংশ ক্লোরাইড, এইবার ক্লোরাইডটা এই জায়গায় যুক্ত হয়ে যাবে। এই যে ভাইয়া, এবার এই ক্লোরাইডটা এই পজিটিভের জায়গায় যুক্ত হয়ে CH3 এই যে CH3 এই হবে মূল উৎপাদ। একটু খেয়াল রাখবা, খুব সহজ। যে বিক্রিয়ার মেকানিজমে তুমি দেখবা কার্বনিয়াম তৈরি হচ্ছে সেখানে শুধু পাশের কার্বনটা দেখবা, সেখান থেকে হাইড্রোজেন বা মিথাইল শিফট হওয়ার কারণে ডিগ্রি চেঞ্জ হচ্ছে কিনা। যদি ডিগ্রি চেঞ্জ হয় তাহলে অবশ্যই চেঞ্জ করে দিবা, ওকে। এটা যেন ভুল না হয়, নাহলে উৎপাদ কিন্তু উল্টা পাল্টাবে। এটা কিন্তু মূল উৎপাদ। তোমরা যারা মনে মনে ভাবছিলা যে এইচটা এখানে দিব, সিএল এখানে দেবো, এটা উৎপাদ, এটা কিন্তু হবে না। অপশনে কিন্তু ওটাও দেওয়া থাকবে। আমার বিশ্বাস মার্কোনিভের ক্রিয়া কৌশল থেকে মানে মার্কোনিভ সংক্রান্ত কোনো প্রশ্ন দিলে আমার মনে হয় তোমাদের আর কারো কোনো প্রবলেম হবে না। তোমরা আমাকে একটু প্লিজ বলো সবাই ক্লিয়ার কিনা। সবাই থ্যাংক ইউ স্বামী, সুন্দর লিখেছ। আমি তাহলে এখন অ্যান্টি মার্কোনিভে চলে যাব, ওকে। ওকে, থ্যাংক ইউ ইসরাত জাহান, ইয়াসমিন আক্তার, সবাই ক্লিয়ার লিখেছো, থ্যাংক ইউ। এবার আমরা অ্যান্টি মার্কোনিভে চলে যাব। কোন জায়গায় অ্যান্টি মার্কোনিভ হবে একটু দেখো। অবশ্যই এক্ষেত্রে নিয়মটা হচ্ছে দুটাই অপ্রতিসম হতে হবে। মার্কোনিভ হোক আর অ্যান্টি মার্কোনিভ হোক না কেন, দুটাতেই খেয়াল রাখো। CH3 CH ডাবল বন্ড CH2, ওকে। আমি এখানে দিলাম HCl দিলাম, CCl4 দিলাম, কি হবে মার্কোনিভ অফ রোজ, ওকে। তারপর আমি কি করলাম, এখানে HCl দিলাম, পার অক্সাইড দিলাম, অবশ্যই মার্কোনিভ। মাথায় থাকা যেন এগুলো অবশ্যই যেন মাথায় থাকে। এই ভুলগুলো কিন্তু স্টুডেন্টদের প্রায় হয়। অনেকেই এই পার অক্সাইড দেখেই মনে করে যে অ্যান্টি মার্কোনিভ। আচ্ছা, মার্কোনিভ কালিটা একটু চেঞ্জ করি, HI মার্কোনিভ, HBr CCl4 মার্কোনিভ, HBr অ্যান্টি মার্কোনিভ। এই হলো বিষয়। অর্থাৎ এইটা দ্বারা আমি তোমাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, যে মেসেজটা দিতে চাচ্ছি আমি, আসলে ভাইয়া মাথায় রাখবা যে শুধুমাত্র এইটা ছাড়া আর যা থাকবে, HCl কার্বন টেট্রাক্লোরাইড, HCl পার অক্সাইড, HI পার অক্সাইড, HI কার্বন টেট্রাক্লোরাইড, HBr যাই থাকে না কেন মার্কোনিভ। অ্যান্টি মার্কোনিভ শুধুমাত্র অবশ্যই অসম্পৃক্ত যৌগটা তো অপ্রতিসম হতেই হবে, আর আক্রমণকারী বিক্রিয়া হতে HBr আর পার অক্সাইড। অর্থাৎ HBr ছাড়া HCl, HI, সালফিউরিক অ্যাসিড এরা কেউ অ্যান্টি মার্কোনিভের ক্রিয়ায় অংশগ্রহণ করবে না। অ্যান্টি মার্কোনিভের ক্রিয়ায় শুধুমাত্র HBr এবং পার অক্সাইড, অর্থাৎ পার অক্সাইড আছে কিন্তু HI, ওই মার্কোনিভই দিবা, তেলে মাথায় তেল দেওয়া। কার্বন টেট্রাক্লোরাইড HBr, তেলে মাথায় তেল দেওয়া। পার অক্সাইড HCl, তেলে মাথায় তেল দেওয়া। কার্বন টেট্রাক্লোরাইড HCl, তেলে মাথায় তেল দেওয়া। শুধুমাত্র HBr এবং পার অক্সাইড যদি থাকে সেক্ষেত্রে শুধুমাত্র অ্যান্টি মার্কোনিভ হবে, আর কোথাও না। আর এটা তো অপ্রতিসম হতেই হবে, প্রতিসম হলে তো আর হবে না, স্বাভাবিক। তখন তো যেটাই করো একই জিনিস হবে। তাহলে মাথায় থাকবে যে পার অক্সাইড দুটার মধ্যে যে এগুলো তো হবেই না, HBr এবং পার দুটাই হতে হবে। এখানে HBr ছাড়া অন্য কিছু থাকলে মার্কোনিভ, এখানে পার অক্সাইড ছাড়া অন্য কিছু থাকলে মার্কোনিভ। অর্থাৎ এই দুই পাবলিক যখন একসাথে থাকবে তখনই শুধুমাত্র অ্যান্টি মার্কোনিভ ক্রিয়ায়
ক্রিয়া প্রদর্শন করবে। মনে থাকবে HBr এবং পার অক্সাইড দুইটাই থাকতে হবে, দুইটার যে কোনো একটা অনুপস্থিত থাকলে কিন্তু অ্যান্টি মার্কোনিভ ক্রিয়া হবে না। অনেক সময় এমসিকিউ দেয় নিচের কোনটি অ্যান্টি মার্কোনিভের ক্রিয়ায় অংশগ্রহণ করে, HBr, HCl, HI সবগুলো। এইভাবে অনেক সময় এমসিকিউ দেওয়া হয় যে নিচের কোনটি অ্যান্টি মার্কোনিভের ক্রিয়ায় অংশগ্রহণ করে, HBr, HCl, HI সবগুলোই। অ্যান্সার কোনটা হবে ভাইয়া? শুধুমাত্র HBr। অনেকে হয়তো মনে করতে পারে সবগুলোই, নো, HBr। এবং HBr কখন? যখন পার অক্সাইড থাকবে, অর্থাৎ পার অক্সাইড এবং HBr দুটো একসাথে থাকলে শুধুমাত্র অ্যান্টি মার্কোনিভ, বাকি সব জায়গায় মার্কোনিভ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন রিয়াকশনটা আগে পূর্ণ করি, তারপর বাকি কথাবার্তা। তার মানে CH3 CH ডাবল বন্ড CH2 HBr আর কি দিলাম, পার অক্সাইড। আচ্ছা H2O2 দিলে হবে, সমস্যা নাই, তবে জৈব পার অক্সাইড দেওয়াটাই বেটার। এই যে পার অক্সাইড দিলাম। এইবার কি হবে, ওখানে বলেছিলাম তেলে মাথায় তেল দেওয়া, এখানে তেলে মাথায় বেল মারা। বেল কথার সাথে ব্রোমিন কথার মিল আছে, বেল ব্রোমিন, কারণ ব্রোমিন ছাড়া তো আর কিচ্ছু থাকবে না, কারণ বিপরীত মার্কোনিভের ক্রিয়ায় শুধুমাত্র HBr অংশগ্রহণ করে। অর্থাৎ এখানে হবে তেলে মাথায় বেল মারা, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন যাবে। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এখানে ব্রোমিনটা যাবে আর কি। ওকে, CH3 CH2 CH2Br, এটা হচ্ছে প্রধান উৎপাদ। ওখানে আমরা বলেছিলাম যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যাবে, অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া। আর এখানে বলছি তেলে মাথায় বেল মারা, কারণ বেল কথার সাথে ব্রোমিন কথার মিল আছে, বেল ব্রোমিন, অর্থাৎ তেলে মাথায় মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন যাবে। তেল, তেল মানে হাইড্রোজেন, তেলে মাথায় তেল দেওয়া মানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যাবে। আর তেলে মাথায় বেল মারা মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন যাবে। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমরা? এবার আমরা কৌশল দেখব। জেনারেল অ্যালকিনের বিক্রিয়ার কৌশল, মার্কোনিভের কৌশল, অ্যান্টি মার্কোনিভের কৌশল, সবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, মাথায় থাকে যেন। মার্কোনিভের ক্রিয়াটা ঘটে কার্বনিয়াম তৈরির মাধ্যমে, আর অ্যান্টি মার্কোনিভটা ঘটে আসলে পার অক্সাইড ফ্রি রেডিক্যাল বিক্রিয়া দ্বারা। অর্থাৎ মার্কোনিভের ক্রিয়া ঘটে কার্বনিয়াম তৈরির মাধ্যমে, আর অ্যান্টি মার্কোনিভ ঘটে হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমে। এবং অ্যান্টি মার্কোনিভ ক্রিয়াটা যিনি দিয়েছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী খারাস। খারাস, এই জন্য এটাকে বলা হয় খারাসের পার অক্সাইড ফলাফল। এই জন্য এটাকে বলি ভাইয়া আমরা খারাসের পার অক্সাইড ফলাফল। কৌশলটা কিরকম দেখো, প্রথমেই ওই পার অক্সাইড, এই যে ভেঙে লিখে সুবিধা হবে তোমাদের। এই যে দুটা ইলেকট্রন মানে তো একটা বন্ধন, তোমরা জানো। এই যে পার অক্সাইড, এইটা প্রথমে আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে। কিভাবে বিক্রিয়া করবে তোমরা বুঝতেই পারছো, যার যেটা ইলেকট্রন সে সেটা না আলাদা হবে। মনে আছে, একটা ইলেকট্রন স্থানান্তরের জন্য আমরা একটা ফলা ব্যবহার করি, আর দুইটা ইলেকট্রন স্থানান্তরের জন্য আমরা দুইটা ফলা ব্যবহার করি। এই যে যখন আমরা HCl এর স্থানান্তর দেখাচ্ছিলাম তখন কিন্তু এইভাবে দেখাইছি, তাই না? কারণ এই বন্ধন ইলেকট্রন দুটাই একটা পরমাণু থেকে স্থানান্তর হচ্ছে, এটা জাস্ট একটাই জন্য একটা ফলা দেখাচ্ছি আমরা। তাহলে এখানে এই যে জৈব অক্সি ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল। এই যে প্রথমেই আলোর উপস্থিতিতে পার অক্সাইডটা ভেঙে এই যে ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এইবার এই ফ্রি রেডিক্যালটা কি করবে ভাইয়া জানো? এই ফ্রি রেডিক্যালটা এখন ওই HBr কে আক্রমণ করবে। HBr দেখো, একটা বন্ধন মানেই দুইটা ইলেকট্রন, এই যে HBr, এই যে আর ও একটা ফ্রি রেডিক্যাল কিভাবে আক্রমণ করবে দেখো। তোমরা জানো যে পার অক্সাইড আসলে কাদের উপস্থিতি বিক্রিয়াগুলো করে? হেল্পার, হিট, ইলেকট্রিসিটি, লাইট, পার অক্সাইড, রেডিক্যাল। তো একটা রেডিক্যালের প্রভাবে এই রেডিক্যালটা প্রভাবিত, এখান থেকে আবার কি তৈরি হবে দেখো একটু। এই যে এটার গিয়ে এই এর ইলেকট্রনের সাথে এই যে ভাই হাইড্রোজেন, সে একটা ইলেকট্রন গিয়ে এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। এর একটা ইলেকট্রন আর এ একটা হাইড্রোজেন ইলেকট্রন মিলেই যেখানে অ্যালকোহল তৈরি হয়ে গেল। যদি এখানে জৈব পার অক্সাইড না নিয়ে হাইড্রোজেন পার অক্সাইড নিতাম তাহলে পানি তৈরি হতো, আর ব্রোমিনের ইলেকট্রনটা ব্রোমিনের কাছে চলে গেল, গিয়ে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করলো। এই যে
এইটুকু নিশ্চয়ই ক্লিয়ার ভাইয়া তোমরা, যে পার অক্সাইডটা প্রথমে আলোর প্রভাবে ভেঙে এই যে ফ্রি রেডিকেল তৈরি করে। এই ফ্রি রেডিকেলটা এখন কি করে, এইচবিআরকে আক্রমণ করলে এই এইচবিআর এর যে বন্ধন জোড় ইলেকট্রন আছে, এইচ তার ইলেকট্রনটা নিয়ে এই জৈব অক্সি ফ্রি রেডিকেলের সাথে যুক্ত অ্যালকোহল তৈরি করে ফেলে, আর ব্রোমিনের ইলেকট্রনটা ব্রোমিনের কাছে তো ফিরে আসলো। এইবার ওই ব্রোমিনটা এখন আক্রমণ করবে কাকে, এবার হলো মূল খেলা। এবারে নির্ধারণ হবে আসলে প্রধান উৎপাদ কোনটা হবে, এবারে নির্ধারণ হবে প্রধান উৎপাদ কোনটা হবে। দেখো CH3 CH2, এই যে অ্যালকিন লিখলাম জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে। একটা বন্ধন মানে দুটা ইলেকট্রন, এই যে ব্রোমিন ফ্রি রেডিকেল। আমরা দুই কাজই করব, একবার বেশি হাইড্রোজেনযুক্ত কার্বনকে ব্রোমিন দ্বারা অ্যাটাক করাবো, একবার কম হাইড্রোজেনযুক্ত কার্বনকে ব্রোমিন দ্বারা অ্যাটাক করে দেখব আসলে কেন তেলে মাথায় বেল মারা হচ্ছে, অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেখানে কেন ব্রোমিন যুক্ত হচ্ছে সেটা আমরা দেখব। খারাস বা বিপরীত মার্কনিভ ভাই জাস্ট আগেরটাই বলেছিলাম তোমরা, তেলে মাথায় তেল দাও, অর্থাৎ যেখানে নীলয় বোধ আগের অতদিন ক্লাসটা করোনি সময় লিখেছো তুমি, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যাবে মার্কনিভে, আর অ্যান্টি মার্কনিভ যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে ব্রোমিন যাবে, এটাই বিক্রিয়া। কিন্তু কেন এটা হচ্ছে সেটা আমি কৌশলে দেখাচ্ছি, দেখো একটু। তাহলে এবার প্রথমে এটাকে যদি যুক্ত হয় তাহলে এর ইলেকট্রন আসবে, আর এই পাবলিক এর ইলেকট্রন মিলে দুইজন মিলে এখানে বন্ড তৈরি করবে, আর এর ইলেকট্রনের কাছে ফিরে আসবে, অর্থাৎ এর একটা ইলেকট্রন আর ব্রোমিনের একটা ইলেকট্রন মিলে কি তৈরি হলো এখানে CH3, এর ইলেকট্রনটা এখানে ফিরে আসলো CH, আর এটা এখানে যুক্ত হয়ে গেল CH2Br, এই যে হয়ে গেল। যদি আমাদের বেশি হাইড্রোজেনযুক্ত কার্বনকে অ্যাটাক করে তাহলে এইটা তৈরি হবে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। এটা 2 ডিগ্রি না, বলো তো 2 ডিগ্রি কিনা, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হবে। আর যদি এই যে এমনটা ঘটতো এখানে যে ব্রোমিনটা এর সাথে যুক্ত হতো, তাহলে এর একটা ইলেকট্রন, এই যে দেখাচ্ছি দাঁড়াও, এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন মিলে এমনটা হতো, তাহলে CH3 CH-Br, আর এর ইলেকট্রনের কাছে ফিরে যেত, গেলে কি হতো CH2, এই যে এটা হলো 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেখানে যদি ব্রোমিন যুক্ত হতো তাহলে তৈরি হতো 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, আর যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে যদি যুক্ত হতো তাহলে তৈরি হতো 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। আমরা খুব ভালো করে জানি 2 ডিগ্রি ফ্রি রেডিকেল 1 ডিগ্রির চেয়ে বেশি স্থিতিশীল, যেটা বেশি স্থিতিশীল সেটাই তো টিকে থাকবে, তাই এটাই টিকে থাকে, এটাই হয় প্রধান উৎপাদ। এইটুকু ক্লিয়ার কিনা একটু বলো তো ভাই? হ্যাঁ নিলয় বলো বৃহৎ মার্কনিভ, কারণ আমি তো কৌশলে কিছুই দেখাইনি, শুধু বলেছি মার্কনিভে কি হবে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর অ্যান্টি মার্কনিভে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন যুক্ত হবে, কারণ ব্রোমিন ছাড়া তো আর কেউ থাকবেই না, কারণ শুধুমাত্র HBr অংশগ্রহণ করে। প্লিজ একটু বলো যারা ক্লাস গতদিন করেছো এবং নিয়মিত ক্লাস করছো প্রথম থেকে, তারা বলো ক্লিয়ার কেন? হ্যাঁ নিলয়, তাহলে তো ভাই অ্যান্টি মার্কনিভ জিনিসটা কি বোঝার কথা, কারণ মার্কনিভে ঠিক বিপরীত ক্রিয়া, মার্কনিভে যা ঘটতো অ্যান্টি মার্কনিভে তার বিপরীত ঘটছে। কেন ঘটছে সেটা এখন আমি কৌশলে দেখাচ্ছি, যে কেন ওখানে তেলে মাথায় তেল দিয়েছিলাম, কারণ ওখানে ডিগ্রি বেশি ডিগ্রি তৈরি হচ্ছিল, তেলের মাথায় বেল মারছিলাম কেন সেটা দেখছি আমরা। থ্যাংক ইউ, ক্লিয়ার। এইবার এটাই তাহলে প্রধান উৎপাদ হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো খেয়াল করে, আমাকে কোনো স্টুডেন্ট প্রশ্ন করলেই সেটা আমি উত্তর দিই, দেওয়ার চেষ্টা করি, বাট যদি আমার কাছে কমেন্টটা দেখে মনে হয় যে সে হয়তো পড়েনি বা আগের ক্লাস দেখেনি, তখন আমি জিনিসটা কিন্তু ক্যাচ করি আর কি ভাই, বুঝছো? এই জন্য ফাঁকি দিও না, তোমরা দেখবা অর্গানিক কেমিস্ট্রি পড়তে মজা লাগবে। তাহলে CH2Br, এই তো। আবার ওই যে HBr তো এখনো নাই, অসংখ্য আছে তাই না HBr, আবার এই যে আবার কি ঘটবে দেখো তোমরা, এই যে এখানকার হাইড্রোজেন এর কাছে চলে আসবে। এখন তোমরা বলবা ব্রোমিন আসলো না কার কাছে, ব্রোমিন তো ওই অণু থেকে আসতে পারতো। কার্বনের প্রতি ভালোবাসা ব্রোমিন হচ্ছে হাইড্রোজেনের বেশি, কার্বন হাইড্রোজেন ভাই ভাই, ভাই তো ভাইয়ের কাছেই যাবে। কি কথা বুঝতে পেরেছো না? অনেকে প্রশ্ন করে আবার যে HBr তো ব্রোমিনের সাথে যেতে পারতো, যাই কেন, কারণ ব্রোমিনের চেয়ে এর আসক্ততা কার্বনের প্রতি বেশি আর কি। এই জন্য এই যে মনে করো এই এইচটা এর সাথে এখন চলে আসলো,
ওর ইলেকট্রন নিয়ে আসলে কি হবে CH3 CH2 আর এদিকে সাব ব্যাংকুসা যা আছে সব তো ঠিক আছে, ব্রোমিন প্লাস আবার ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল। ওই ব্রোমিন কি আবার ওই প্রথমে যে আক্রমণ করবে আবার, এইভাবে তো চেন রিয়াকশন। তোমরা তো জানো ফ্রি রেডিক্যাল তৈরির বিক্রিয়াগুলো হলো চেন রিয়াকশন। একবার শুরু হলে সম্পূর্ণ উৎপাদ বা বিক্রিয়ক উৎপাদে পরিণত না হওয়া পর্যন্ত চলতেই থাকবে, আবার এই ব্রোমিন ফিরে যাবে এই ধাপে, সেখানে আবার এভাবে চলতেই থাকবে বিক্রিয়াটা। এই হলো মোটামুটি আমাদের মানে চেন রিয়াকশনগুলো কেমন জানো, মানে দেখো পারঅক্সাইড খালি কিন্তু একটু মিষ্টির শিরা লাগাই দিয়েছে, দেখো আর কিছু করে নাই, ও শুধু একটু মিষ্টির শিরা লাগাই প্রথমে ফ্রি রেডিক্যাল তৈরি করে দিয়ে ছেড়ে দিয়েছে, বাকি কাজগুলো এরাই করছে। ব্রোমিন তৈরি হবে, আবার আক্রমণ করবে, আবার তৈরি হবে। ব্যাপারটা ঠিক এরকম একটা গল্পের মতো আর কি, যে তোমরা বোধহয় আগে গল্পটা আমি করেছিলাম। আপন কুমার মণ্ডল একবার লিখছো ক্লিয়ার, একবার লিখছো ভাই আবার বলেন, বুঝলাম না ভাইয়া। সেইটা হচ্ছে একবার শয়তানকে একজন জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি তো শয়তান কেন? বলছে আমি কই শয়তান হলাম। আমি ভাই এটা আবার বল, এটা আবার ভাই জাস্ট এই যে HBr থেকে এবার শেষ ধাপে কি ঘটে, ওই যে HBr তো অনেকগুলো অণু আছে ভিতরে, সেই HBr আরেকটা অণুর এই যে এর সাথে যুক্ত হয়ে চলে আসে, আর ব্রোমিনের ইলেকট্রনটা ব্রোমিনের কাছে গিয়ে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করে ফেলে। এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল আবার আগেরটা দেখা করে। তানভীর এবার বুঝতে পারলাম ভাই? তো যেটা বলছিলাম যে শয়তানকে জিজ্ঞেস করছে তুমি এত শয়তান কেন? বলছে কি বলো, আমার চেয়ে তো মানুষ আরো বেশি শয়তান। বলছে কীরকম? আমি তো আসলে তেমন কিছু করি না, আমি শুধুমাত্র একটু মিষ্টির শিরা লাগাই দিই, বাকি কাজগুলা এই মানুষই করে। বলছে কীরকম? বলছে আসেন আপনি আমার সাথে। তো ওকে নিয়ে গেছে শয়তান, গিয়ে একটা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির থেকে শিরা নিয়ে ভাইয়া HBr কেন সেকেন্ড স্টেপে বিক্রিয়া হলো, জাস্ট কেন করলো না বিক্রিয়া? আরে বোকা ছেলে, বিক্রিয়া তো আসলে এটা হওয়ার পরে এটা দ্রুত ঘটে, আমরা জাস্ট কৌশলে কি দেখি যে কার পর কোনটা যুক্ত হয় সেটা দেখলাম আমরা। কি কথা বুঝতে পেরেছো? কারণ প্রথমে তো আর ফ্রি রেডিক্যাল ছিল না, এখানে ফ্রি রেডিক্যাল ছিল। এখানে দেখো ব্রোমিন তো প্রথমে অ্যাটাক করতো, ফ্রি রেডিক্যালটা তৈরি করলো অ্যালকিনে, তারপর না এখানে আসলো। ঠিক আছে, এখানে ভেঙে গিয়ে যে এইচ তো ওর সাথেই যুক্ত হয়েছে, ঠিক আছে, তো এইচ তো ওর সাথে যুক্ত হয়েছে, অ্যালকোহল হয়ে গেছে, আর ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করে ফেলেছে, এই আবার অ্যাটাক করেছে, ঠিক আছে, তো এখানে এইচ তো ও এর সাথে যুক্ত হয়েছে, জৈব যৌগের সাথে যুক্ত হয়েছে। MM খান বুঝতে পারছো? ওকে, তো শয়তান কি করছে জানো, দোকানে গিয়ে একটু মিষ্টি শিরা লাগাই দিয়েছে, লাগানোর পর বলছে এবার দূর থেকে দেখো কি ঘটে, আমি খালি মিষ্টি শিরা লাগাই দিলাম। এখন দুনিয়ার মানুষ কি করবে দেখো, একটু পরেই ওই মিষ্টি শিরা খাওয়ার জন্য কিছু পিঁপড়া এসছে, তারপর কিছু পোকামাকড় এসছে, এরপর ওখানে কিছু ইঁদুর এসছে, ওই ইঁদুরকে ধরার জন্য মিষ্টির দোকানে একটা বিড়াল ছিল, সেই বিড়ালটা গেছে। এরপর একটু পরেই ওই মিষ্টির দোকানে একটা কাস্টমার এসছে, তার সাথে একটা পোষা কুকুর ছিল, কুকুরটা আবার বিড়ালকে ধরছে। বিড়ালকে ধরার কারণে ওই দোকানদার মানে বিড়ালের মালিক, সে কুকুরের মালিকের উপর রেগে গেছে যে আপনার কুকুরে এত বড় সাহস আমার বিড়ালের উপর আক্রমণ করে। তো কুকুরের মালিক বলছে কুকুর তো কুকুরই, অত প্রাণী, অত মানুষ না, ওরা আক্রমণ করে আমি কী করবো, এই বলে দুটোর সাথে লেগে গেছে। এবার ওই কুকুর যে এলাকার, ওই এলাকার মানুষ এবং বিড়াল যে এলাকার, সে এলাকার মানুষ বলা বলি করলো যে আমার এলাকার মানুষকে ধরে পেরাচ্ছে। এবার দুই গ্রামবাসী লেগে গেল, গ্রামকে গ্রাম সয়লাফ হয়ে গেল। তখন শয়তান বলে দেখলা আমি কিন্তু কিছুই করিনি, শুধুমাত্র একটু মিষ্টি শিরা লাগাই দিয়েছিলাম। এই মিষ্টি শিরাটাই দেখো দুনিয়ার মানুষ কি জায়গায় নিয়ে গেল। তো ফ্রি রেডিক্যাল ঠিক ওইটাই, যে সে শুধু একটু ফ্রি রেডিক্যাল তৈরি করে দিবে, ফ্রি রেডিক্যাল মেকানিজম এইগুলো যে শুধু একটু ফ্রি রেডিক্যাল তৈরি করে দিবে, বাকি কাজগুলো দুনিয়ার মানুষই করবে, চলতেই থাকবে। এখন তোমরা একটু প্লিজ বলো ভাইয়া, অ্যান্টি মার্কোনিকটা ক্লিয়ার কিনা? এই খালাসের ফলাফলটা যে তেলে মাথা বেল কেন দেয়, যে আলোর উপস্থিতিতে প্রথমে পার অক্সাইড ভেঙে পার অক্সাইড ফ্রি রেডিক্যাল হয়, এবার এটা আক্রমণ করে HBrকে। তো HBrকে যখন আক্রমণ করবে স্বাভাবিক, তাহলে HBr এর প্রতি তো বিয়ের চেয়ে এইচের ভালোবাসা বোধটাই বেশি, তাই এইচটা ওর সাথে চলে গেল ইলেকট্রন নিয়ে, আর ব্রোমিন তার ইলেকট্রন নিয়ে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করলো। এইবার ব্রোমিন ফ্রি রেডিক্যাল বেশি সংখ্যক হাইড্রোজেনযুক্ত কার্বনকে অ্যাটাক করলে তৈরি হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর কম সংখ্যক হাইড্রোজেনযুক্ত কার্বনকে অ্যাটাক করলে তৈরি হয় 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আমরা জানি 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল 1 ডিগ্রির চেয়ে বেশি স্থায়ী, তাই ওটাই হবে মেন উৎপাদ।
তাই ওইটার সাথে যুক্ত হবে এবার কে এইচ বিআর যে এই অংশটুকু ছিল সেই এইচ অংশটুকু হয়ে এই যে মূল উৎপাদ তৈরি করলো, আবার ব্রোমিন গিয়ে ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি করলো। এই ব্রোমিন ফ্রি রেডিকেল আবার এই কোন ধাপে, এই ধাপে ইউজ হবে, আবার এইভাবে বিক্রিয়াটা চলতেই থাকবে। এটাই হলো অ্যান্টি মার্কোনিভের ফলাফল। হ্যাঁ নাই দিদা ঠিকই বলেছো ভাইয়া, আমার কাছে এই জন্য মনে হচ্ছে গল্পটা আবার আমরা বলেছিলাম আমি। তাহলে এই মোটামুটি আমাদের কতক্ষণ ক্লাস করলাম অনলাইনে, আসলে 50 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। তাহলে আমরা আজকে এতটুকুই রাখি। আমরা সামনের দিন অ্যালকিনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, সালফোনেশন বিক্রিয়া আছে, আর ওজনীকরণ তো আছেই। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি তো ওজনীকরণ বিক্রিয়ার সাথে কন্ট্যাক্ট করে, প্রতি বছর ওখান থেকে কোশ্চেন দেয়। তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা অ্যালকিনের যে জুট বিক্রিয়া আছে সেটা কমপ্লিট করে ফেলবো। আসলে অ্যালকিনের এই জুট বিক্রিয়া করতে যা টাইম লাগে, জারণ আর পলিমারকরণ এখানে আমরা করবো, ওটা আলাদা টপিক্সই আছে। যার অর্থাৎ আগামী দিন, সহজ কথা, আগামী দিন আমাদের অ্যালকিনের বিক্রিয়াটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আগামী দিন যদি অ্যালকিনের বিক্রিয়া শেষ হয়, পরের দিন তাহলে পরীক্ষা দিবা তোমরা শুধু অ্যালকিনের উপর, কি মনে থাকবে? তাহলে আগামী দিন আমরা অ্যালকিনের যে বাকি রিয়াকশনগুলো আছে সেইটুকু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেগুলো খুব মজার, ইজি, কিন্তু ভুলে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, তাই বারবার ট্রাই করবা, বারবার চর্চা করবা। ওকে, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।